স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে অমিয়ভূষণ মজুমদার রচিত নির্বাস। ইতিমধ্যে নির্বাস উপন্যাস থেকে 4টি অধ্যায় পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব নির্বাস উপন্যাস থেকে অধ্যায় 5। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। আর 4 দিন। যদি মালতী ঠিক সংবাদ আনতে পেরে থাকে, সংবাদটা সে ঠিকই এনে থাকবে। নাওয়া খাওয়ার সময় দিচ্ছে না নিজেকে। চা করছো বৌদি? দাও তো একটু। বসো। চা করছে বিমি। বাহ, বেশ বালাজোড়া তো। ভুবনদার চোখ আছে, তার নেই। তোমার খবর কি? চা এগিয়ে দিল বিমি। ভালো নয়। বসো, তোমার দাদাকে চা দিয়ে আসি। চা দিয়ে ফিরে এসে বিমি দেখল মালতী পিরিচে ঢেলে চা গিলছে। বলো এবার, ছুটছ কেন? কি বলবো, পেরে উঠছি না। কয়েকটি লোক পেয়েছি সাহায্য করার। তুমি একটু যেতে পারো না? আমি তোমার মতো গুছিয়ে কথা বলতে পারলে অনেক কাজ হতো। অভাব বোধ করছি সৌম্যদার। সে থাকলে একা মোড় ফিরিয়ে দিত। পারত সে। যাচ্ছ? কি যেন ভাবতে গিয়ে হারিয়ে ফেলল মনের মধ্যে বিমি। বিমিকে চমকে দিয়ে হঠাৎ মালতী ফেটে পড়ল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, অজয়, অজয়, ওর ভালো হবে কখনো? হন হন করে সে চলে গেল। রান্না চাপালো বিমি। অজয় না, সৌম্য। সৌম্যর বয়স কতই বা হবে। চিবুকে কয়েকটি দাড়ি ছিল লম্বা। সব সময় থাকতো না, মাঝে মাঝে কামাতো। দিন 15 ধরে বেড়ে আবার আগের মতো। ক্যাঁচ ক্যাঁচ করে তীব্র একটা একটানা শব্দ করে হেলে গিয়ে গাড়িটা কি ভয়ই দেখিয়ে দিয়েছিল। আসলে বাঁক নিচ্ছে গাড়ি, উপরেও উঠছে সঙ্গে সঙ্গে। গাড়িতে তখন লোকজন কমে গেছে। 2-3 মাইল পরে পরে গোটা 2-1 স্টেশন। যত লোক নেমেছে তত ওঠেনি। নতুন দেশে গেলে সে দেশের মানুষদের মুখের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে নতুনত্ব খোঁজা স্বাভাবিক। আর এক্ষেত্রে নতুনত্বও ছিল। গাড়ির দুদিকেই যেমন চায়ের চাষ চোখে পড়ছে, তেমনি মেয়েদের কানে বড় বড় ফুটোয় মোটা মোটা গোঁজ পরানো। নাক মুখের গড়নও একটু ভিন্ন রকমের। ঠিক এই সময়ই গাড়িটা বিপর্যয় ঘটানোর মতো করে উঠেছিল। হাত ধরে টালটা সামলে দিল সৌম্য। আর বোধহয় ছলাৎ করে এক ঝলক রক্ত উঠে পড়েছিল বিমলার কান পর্যন্ত। লজ্জার কি আছে? গাড়িটার এই বিদঘুটে অভ্যাসের কথা না জানা থাকলে ভয় করে। আর কত দূর? আধ ঘণ্টাটেক লাগবে। আচ্ছা সৌম্য, বলো, চাকরি যে হবেই, তার কি স্থিরতা আছে? তা আছে বলেই মনে করি। হাত দুখানা একেবারে আদুল, বিধবাদের মতো হাত। কিন্তু শাড়িটা নতুনই ছিল। তাঁতের মারে খড়খড়ে খুব হালকা জর্দা রঙের বোধহয় ছিল। ধারে কেনা। ধারটা অজয়ের নামে হয়েছিল। এনেছিল সৌম্য। শোধ দেবে বিমলাই যদি চাকরি হয়। কিন্তু আর কিছু টাকা দরকার হবে তোমার। কেন? সংসার করতে হবে তো, আর একটু ভদ্র কায়দায় থাকতেও হবে। সেদিন সৌম্যের মুখে দাঁড়িয়েছিল, আর সেটাই কমনীয় নরম করে রেখেছিল তার মুখকে। কত চক্রান্ত, কত নিচের টান থাকে চাকরির ব্যাপারে। চাকরি যেন একটা লড়াইয়ে জিতে স্থিতি লাভ, তাই নয়? এইটুকু একজন কি পারে সেটাকে জয় করে দিতে? চাকরি পেলে থাকবার বাড়িও পাবে বলেছিল সৌম্য। আগে পাই, পাবে, দেখে নিও। অজয়বাবু চিঠি দিয়েছেন। সে তো তুমিই লিখিয়েছ, বিমি বলল। আর সোয়েথোয়েট বাগানের বড়ুয়া সাহেব তোমার জন্য চেষ্টা করবেন। আমি সকলের কাছেই কৃতজ্ঞ। সৌম্য, তুমি, তোমার মাথায় যে বুদ্ধিটা কি করে খেলে গেল যে আমি চাকরি করতে পারি? সৌম্য পারে।
চাকরির নামটাও ভালোই ছিল, লেডি ওয়েলফেয়ার ইন্সপেক্টর। সোয়েথওয়েট বাগানের নারী শ্রমিকদের কিসে মঙ্গল হয় তার খোঁজ রাখা। শ্রমিকদের অনেকেই ছিল খ্রিস্টান, বিশেষ করে তাদেরই মঙ্গল করা। চার্চেও যেতে হতো শ্রমিকদের নিয়ে, গুঁড়ো দুধ, ভিটামিনের বড়ি বিতরণ করতে হতো। ওয়েলফেয়ার অফিসারকে ছাপানো ফর্মে রিপোর্ট দিতে হতো। আর চার্চ, ওদিকে কুয়াশা নামত। নতুন কেউ গেলে মনে করতে পারত সবগুলি উনুনে আঁচ দেওয়া হয়েছে। সন্ধ্যা হতেই অজস্র ধোঁয়াকুণ্ডলী বাড়তে বাড়তে যেন আকাশ ছেয়ে ফেলত। কিন্তু বোঝা যায় ধোঁয়া নয়, চোখ জ্বালা করে না, কাশি আসে না, ভালো লাগে। মনে হবে সন্ধ্যারই ব্যাপার। কিন্তু সকালে দেখো, আকাশ থেকে মাটি সবটুকু ফাঁক ভরে ফেলেছে। সাদা মেঘ, সাদা নয় ঠিক, হালকা নীল। আর চা গাছের কোঁকড়ানো মাথাগুলোতে যেন জড়িয়ে যেত। উপরের আকাশ পরিষ্কার হয়, গাছগুলোর ডালপালা ফুটে ওঠে, তবু যেন চা গাছের মাথাগুলোতে জড়িয়ে থাকে কুয়াশা। আর সেই কুয়াশার মধ্যে দিয়ে সাদা চার্চটা ফুটে উঠত, মেথডিস্ট চার্চ। উঁচু গির্জার দিকে ঢালু পথ বেয়ে একটা একটা দল উঠছে মানুষের। স্টিপল না স্পায়ার, চার্চ সংলগ্ন 5-6 বেডের হাসপাতাল, মেটার্নিটি। সৌম্যকে জিজ্ঞাসা করেছিল বিমি, কি বলে ওকে মনে পড়ছে না। আমাদের কিন্তু এককালে এসবের তফাতও শিখতে হতো। অবাক হয়নি সৌম্য। বোধহয় তার চাইতেও অবাক হওয়ার আরেকটা কারণ হাতের কাছে ছিল তার তখন। বিমি চুল কেটে ফেলেছে, কাঁধ পর্যন্ত থলো থলো চুলের দিকে সৌম্য হাঁ করে চেয়েছিল। চাকরি পেতে না পেতে সফিস্টিকেট, নির্ঝঞ্ঝাট, নিরাত্মীয় সফিস্টিকেট যুবতীকে চাকরি দিতে কেউ কেউ বিশেষ আগ্রহী হয়। তুমি তো চার্চে যাবে না, বিমি বলল। না, অতক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকা পোষায় না। আমি চলি, ওরা এগিয়ে গেছে। তুমি কি এখানে থাকবে আজ? গত সপ্তাহ থেকেই আছি। তাই নাকি? হাসি হাসি মুখে অবাক হলো বিমি। হ্যাঁ, একটা দোকান দিয়েছি। স্টিপল না স্পায়ার? লাল পাথরের, অন্তত লাল পাথরই বেশি। টিলার উপরে সাদা গির্জা, তীক্ষ্ণ চূড়ার তীক্ষ্ণতা কমিয়ে ছোট ছোট ক্রস। অবশ্যই চা বাগানের নয়। সৌম্য বেশ কথা বলতে পারত, কিন্তু স্বভাবটা তার কেমন ছিল বুঝি না। কি বুঝতে পারছো না? গাড়িটা দুলছে, উপরে উঠছে বলে যত শব্দ হচ্ছে ততটা যেন এগোচ্ছে না। নিজেকেও বলল বিমি। আর 0.5 ঘন্টা সময় আছে, ততক্ষণ নিজেকে বুঝে নিতে পারো। গাড়িটা একটা টানেলের মধ্যে ঢুকবে, অন্ধকার হয়ে যাবে, ভয় করো না। আর ভয় যদি না করো, তাহলে নিজেকে ধীরে সুস্থে বুঝবার চেষ্টা করতে আর বাধা কোথায়? সৌম্য হেসেছিল। কথাটা সৌম্য ভালোই বলতো। তাহলে শোনো, বলি। কেন বলবে? চাকরি একটা জুটিয়ে দিচ্ছি বলে। শোনো, আমি পালিয়েছিলাম কেন বজ্রযোগিনী থেকে? সেই দিনই সুরতের গল্পটা বলেছিল সৌম্য। বিমির বজ্রযোগিনী থেকে পালানোর কথা শুনেই কি সুরতের কথা মনে হয়েছিল সৌম্যর? না, সুরতের কথা শুনেই বিমিরও ইচ্ছা হয়েছিল নিজের কথা বলতে। একই সঙ্গে দুটো গল্প আলোচনায় এসেছিল, পাশাপাশি চলে চলে উপসংহারে একই সুরে মিলে গিয়েছিল। বুঝলাম, বজ্রযোগিনীতে থাকা অসহ্য হয়ে উঠেছিল তোমার। তা হয়েছিল, ভাবল বিমি। এবার ভাত বসাতে হবে। কটা বাজলো কে জানে। ভাজাগুলো কুটে নিতে হবে। ডালে ঠিকই নুন দেওয়া হয়েছে, নুনের বাটিতে আঙুলের দাগ রয়েছে, সেটা কাল রাত্রির নয়। অসহ্য হয়েছিল বজ্রযোগিনীর স্থিতি। কেন? মরণচাঁদ বেরিয়ে এসেছিল কিছু একটাকে বাঁচাতে।
কি সেটা? তাকে কি বাঁচাতে পেরেছে? আর বজ্রযোগিনী? যদি বলো এক দুঃসহ পরিস্থিতি থেকে ভুবনবাবুকে বাঁচাতে এবং নিজেকে বাঁচাতে সে কলকাতা যাত্রা করেছিল, তবে ফিরে এসে এই অবস্থানটাকে কি বলবি, কি বলা যায়? ভুবনবাবু স্কুলে গেল। আজ বিমির স্নানও হয়নি সকালে। সকালে উঠতে দেরি হয়েছিল, শীত শীত লাগছিল। শরীর খারাপ হলে যেমন হয়। কাপড় গামছা হাতে নিয়ে সাবানের কথা মনে হলো। ভুবনবাবুকে বলেনি সে। বলতে কুণ্ঠিত হওয়ারই বা কি যুক্তি? আজ সন্ধ্যাবেলাতেই বলে দেবে। সংসার করতে বসে প্রয়োজনের এক টুকরো সাবান না চাওয়াটাই তো হাসির ব্যাপার হতে পারে। কাজ অবশ্য অনেক আছে। ভুবনবাবুর জামা কেচে রাখা হয়েছে, ইস্ত্রি করা হয়নি। চালের কাঁকড় বাছা তো আছেই। কয়েক গজ কাপড় কেনা আছে। দেখতে হবে বালিশের ওয়ার কিংবা পেটিকোট কোনটা করলে আয় দেবে। খেতে খেতে সে ভাবল, রান্নাঘরের ঝুল ঝাড়া হয়নি দেখছি অনেক দিন। তাকের উপরে রাখা মশলাপাতির কৌটোগুলোতে ময়লা জমেছে। সোডা আনিয়ে নিতে হবে। একটা গোলমাল হচ্ছে যেন পথে। এমন একটা বড় রাজপথের ধারে বাড়ি করলে এ সইতেই হবে। রেল লাইনের ধারে যারা বাস করে, গাড়ির শব্দ না শুনে তাদের উপায় কি? খেয়ে উঠে দাঁড়িয়ে তার মনে হলো গোলমাল নয়, কে যেন ডাকছে। দাঁড়াও, আসছি। দরজা খুলে বিমি অবাক হলো না বটে, কিন্তু একেবারে সাধারণভাবেও গ্রহণ করতে পারল না। কি খবর সৌদামণি? আর 4 দিন পরেই যাওয়া, কিন্তু তোমরা তো যাবে না শুনলাম। কি জানি কি হবে, ঢোক গিলল সৌদামণি। বসবে নাকি আর কিছু পরে আসবে? কাজকর্ম কিছু সেরে নেই তাহলে? বসি না, একটু বাজারে যাব। কান্তর বউ 4টে পয়সা দিয়ে একটু আচার আনে দিতে কলো। অরুচি। ও, তা মা ঠাকুরন তোমাকে যা কওয়ার কয়ে যাই। মোহিতবাবুকে চিন্তা? তেনি বুঝি গল্পে গল্পে তোমার এখানের কথা তাকে কইছে। তা মোহিতবাবু আজ কলো, সৌদামণি, তোমাদের মা ঠাকুরনকে একটু ডেকে আনতে পারো? আমি? তোমাকেই যাতে কইছে। যাও কেমন? যাব? তা যদি কও ফেরার পথে তোমাকে ডাকে নিয়ে যাব। আচ্ছা তাই যেও। দরজা বন্ধ করে কাজ করতে গেল বিমি। চাল বাছাটাই সবচাইতে আগে দরকার। মোহিতকে কোনো সান্ত্বনাই সে দিতে পারবে না। সান্ত্বনাই সে চায় এমন কোনো কথাও নয়। হয়তো দণ্ডকারণ্যের স্রোতে ভেসে যাওয়ার আগে পুরনো পরিচিত হিসাবে দেখা করতে চায়। গেলে ক্ষতি নেই। শুধু মোহিত নয়, সুরথরা রয়েছে, ওদিকে শ্রীকান্তরা। কিন্তু কেমন লাগবে এতদিন পরে আবার ক্যাম্পের চৌহদ্দির মধ্যে ঢুকে পড়তে? প্রায় 2 বছর হলো, কিছু বেশিই হবে, সেই বন্যা নেমে যাওয়া কাদায় আচ্ছন্ন ক্যাম্পে আর সে ফেরেনি। আবার ডাকল সৌদামণি। এত তাড়াতাড়ি? সামনেই পানের দোকানে পাওয়া যায় 2 পয়সার আচার কিনতে। আর কতটুকু যাবে? চলো। ক্যাম্পের সদর দরজা পার হয়ে সৌদামণির পিছন পিছন ক্যাম্পের ভদ্রপাড়ায় এসে দাঁড়ালো সে। এতক্ষণে সে মুখ তুলল, তাঁবুগুলো দেখে চিনতে পারবে কোনটা কার। এমন হয় না। বন্যায় ওলটপালট হয়েছে, তাছাড়া মাঝে মাঝে কিছু পরিবর্তন হতো স্বাভাবিকভাবেই। কেউ চলে গেলে সেই ফাঁকা জায়গায় অন্য কেউ তার তাঁবু নিয়ে গিয়ে বসেছে, এমন ঘটনাও বিরল নয়। সৌদামণি ঘুরে ঘুরে চলল। ক্যাম্পের কর্তা অজয়ের কোয়ার্টার্সের পাশ দিয়েই যেন মোহিতের তাঁবুতে যাওয়ার রাস্তা। অ্যাম্বুলেন্স, লাল ক্রস আঁকা সাদা রঙের গাড়ি, লোকজন নেই গাড়ির কাছে। চিন্তাটা একটা কল্পিত আশঙ্কার রূপ নিয়ে এলো। যেতে চাইবে না এরা, দাঙ্গা হাঙ্গামা হবে সেজন্য।
মোহিতের সঙ্গে দেখা হওয়ার আগে বিমি দেখতে পেল সুরতকে। এতটুকু বদলায়নি সুরত। এক যদি মাথার চুলগুলো একটু বেশি সাদা হয়েছে বলা না যায়। বিমি হাত তুলে নমস্কার করল, থেমেও দাঁড়ালো, প্রতি নমস্কার জানালো, কিন্তু যেন চিনতে পারল না বিমিকে। 2 বছরে সে কি খুব বদলে গেছে নাকি? সুরতবাবু আবার তাঁবুতে গিয়ে ঢুকল। মোহিতবাবু শুয়েছিল বিছানায়। ক্যাম্পে থাকবার সময় মোহিতবাবুর তাঁবুতে 2 একবার আসতে হয়েছে বিমলাকে। লতা আনত ডেকে। তখনও সে লক্ষ্য করেছে মোহিতবাবু তার বিছানায় বসে কিংবা শুয়ে বই পড়ছে। ক্যাম্পের গ্রন্থাগারের বাইরে মোহিতবাবুকে ভাবতে গেলে এই দৃশ্যটাই মনে পড়ে। আশ্চর্য ব্যাপার দেখো মনির। তাঁবুতে ঢুকতে গিয়ে তার মনে পড়ে গেল গুহগিন্নির সঙ্গে প্রথম যে সন্ধ্যায় সে এসেছিল। ছি, লতা হয়তো মনে করেছিল মাফলারটার জন্য সেও গুহগিন্নির আক্রমণকে সমর্থন করে। পায়ের শব্দে মোহিতবাবু ধীরে ধীরে উঠে বসল। অনেকটা রোগা দেখালো তাকে, বিশেষ করে মুখটি যেন ভয়ানক বিবর্ণ। কে? সৌদামিনী দিদি? হ্যাঁ বাবু, মা ঠাকুরনকে নিয়ে আলাম। মা ঠাকুরন? বিমলা? ও, ওই টুলটা একটু টেনে দাও না দিদি, বসুন। মোহিত মৃদুস্বরে কথা বলেছিল। একটা বিবর্ণ হাসি দেখা দিল তার মুখে। বিবর্ণ হওয়াটা দোষের নয়। লতার ঘটনার মতো ঘটনা যার ঘটে তার সব কিছুই বর্ণহীন হয়ে যায়। নাকি সেজন্য নয়? বিমি যখন ক্যাম্প ছেড়েছিল তারপরও এদের উপর দিয়ে ক্যাম্পের 2-3 বছরের জীবন প্রবাহিত হয়ে গেছে। বিমি বসলে সৌদামণি বলল, আমি পরে আসি, নিয়ে যাব মা ঠাকুরনকে, তাই করো। বিমি বলল, ভালো আছেন মোহিতবাবু? আছি একরকম। বিমি জিজ্ঞাসা করল, যাচ্ছেন নাকি? কোথায়? দণ্ডকবন? না, আপনাকে ডেকে না পাঠালেও হতো, দয়া করে এসেছেন, এই জন্য মনে মনে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আপনাদের দয়ার সীমা নেই। লতুও দয়াবতী, তার দয়ার তুলনা নেই। এ প্রসঙ্গ উত্থাপন করা কি সমীচীন হলো? লতার কথাই যদি উঠে পড়ে, কি উত্তর দেবে সে? সৌদামণিদের কথা যদি বিশ্বাস করা যায়, অবিশ্বাস করার কিছু নেইও। স্বামী ত্যাগিনী লতার কথা বলতে গেলে কেলেঙ্কারির কথাই মনে হতে থাকবে। কিন্তু মোহিতবাবুর শেষ কথাটা কি শ্লেষ, তীব্র একটা বিদ্রূপ নারী জাতির উদ্দেশ্যে, কিংবা আরেকটা আত্মপ্রবঞ্চনা? মোহিতবাবুর ম্লান মুখের দিকে চেয়ে কিছু বোঝা যাচ্ছে না। মোহিত বলল, লতু আমাকে বলে গেছে সে আপনার কাছ থেকে 5টা টাকা ধার বলে চেয়ে নিয়েছিল। সে টাকাটা আজ আপনি নিন। সৌদামিনী দিদির কথায় হঠাৎ জানতে পারি আপনি এখানেই আছেন, নতুবা ধার শোধ করা কি হতো? কিন্তু ধার শোধ করাই নয়, বিশ্বাস করুন, বড্ড দেখতে ইচ্ছা হলো আপনাকে। আর তাছাড়া লতুর একটা জিনিস আছে, আপনাকে ছাড়া কাকে দিয়ে পাঠাই? মোহিত বালিশের তলা থেকে একটা সোনার লকেট বার করলে হাড়ের অবশেষ, এখন শুধু কারে বাঁধা। এই শ্রমেই হঠাৎ মোহিত কাশতে শুরু করলো। যা সে বলছে তার চাইতে অনেক গভীরের কোনো আবেগ চাপতে গিয়েই হয়তো এমন হলো। বেদম হয়ে বুক চেপে ধরল। লাল হয়ে উঠল তার বিবর্ণ মুখ। শিয়রের কাছে গামলা ছিল, চোখ সরিয়ে নিলেও ব্যাপারটা চোখে পড়ল বিমলার। শিয়রে উঠল সে। কতদিন থেকে অসুখ? অনেক দিন। লতু অনেক সহ্য করেছে, অনেক ভিক্ষা করেছে সে আমার জন্যে। মোহিতের চোখে জল এলো যেন। আবার কাশি আসবে আপনার মোহিতবাবু? আমি এই শেষ। আমরা ছড়িয়ে পড়লাম আবার। কেন জানি না বড্ড ভালো লাগে আপনাদের। আপনি, অজয়, সৌম্য, সুরথ, লতা, সবাই আপনারা ভালো, কত ভালো। আপনার চিকিৎসার ব্যবস্থা, অনেক যুদ্ধ করেছে লতা। প্রথমেই গায়ের গয়না খুলে দিয়ে শুরু। বড় দুঃখী মেয়ে লতা, সারা জীবনই সে দুঃখ সহ্য করেছে,
যাকগে, ছড়িয়ে পড়লাম আবার সবাই, এই দুঃখ। আপনাকে যে মুহূর্তের জন্য ফিরে পাবো এ আর ভাবিনি। সৌম্যর সঙ্গে আর দেখা হলো না। আর ওদের পরিবারটা, গুহকর্তা মারা গেছেন, গিন্নি চলে গেছেন কোথায় কোন মেয়ের বাড়িতে। সৌম্য বড় ভালো ছিল, কিন্তু একটু নির্দয়ও ছিল বোধহয়। আপনি আর কথা বলবেন না মোহিতবাবু, সেজন্য আপনি উদ্বিগ্ন হবেন না। আপনাদের আমি বড্ড ভালোবাসি, এ কথাটাই বারে বারে বলতে ইচ্ছা করে। আর লতু, তার তুলনা হয় না। আমার স্ত্রী বলে বলছি না, কি করে বোঝাবো, একটা জেদ ছিল তার, রোগ রোজ ক্ষয় করছে, আর সে যেন থাবা থাবা মাটি তুলে সেই ক্ষয় ঢেকে দিচ্ছে। আমার এই দেহটা কতখানি লতুর স্নেহ দিয়ে গড়া, ভাবতে গেলে অবাক হতে হয়। একটু বিশ্রাম করে নিল মোহিত, বলল, দণ্ডকবনে ওরা যাবার আগেই আমি যাব ক্যাম্প থেকে, বিদায়। থামল মোহিত, ভাবল কিছু যেন বলবে, বলল আবার বিদায়। সৌদামণি এলো। মোহিত বলল, এসেছো দিদি? এবার মা ঠাকুরুনকে পৌঁছে দাও, টাকা কটা আপনি দয়া করে নিয়ে যান। লতু সাধারণত হাত পেতে চেয়েই নিত, ধার খুব একটা করতো না। কয়েকটা ধারের কথা আমাকে সে বলেছে, তার মধ্যে আপনার একটি, পারেন লকেটটা পৌঁছে দেবেন। মোহিতের তাঁবু থেকে বেরিয়ে এলো বিমলা। আবার মোহিত কাশছে। কিছু একটা ভাবতে চেষ্টা করল বিমলা, অথচ মনটা তার হঠাৎ যেন শূন্য হয়ে গেল। সে কি কাঁদবে? কারোর জন্য কি তার কাঁদা উচিত এখন? কিন্তু সম্মুখেই সুরথের তাঁবু, তাঁবুর দরজার পাশে সে দাঁড়িয়ে আছে। ঠিক তেমনি করে আবার এসে দাঁড়িয়েছে, যেমন বিমি তাকে দেখে গিয়েছিল। ভঙ্গিটাও বদলায়নি। এবার বিমি তার দিকে এগিয়ে গেল। কি করছেন সুরথবাবু? যেতে হবে, বাঁধা ছাঁদা করছি। দরজা দিয়ে সুরথের তাঁবুর ভিতরটা দেখা যাচ্ছে। তোলা উনুনে রান্না করছে এখন সুরথের স্ত্রী। তাঁবুর ঠিক মাঝখানে বাঁধা পড়ে আছে কতগুলি পুঁটলি। এমন হতে পারে পুঁটলি বাঁধবার তাগিদেই রান্না চড়াতে দেরি হয়েছে। দেরি আছে তো যাওয়ার, যেতে যখন হবেই। আপনি বিমলা না? চিনতে পারলেন? বিমি হাসল। দেখুন, নানা রকমের লোক নানা উদ্দেশ্যে ঘোরে। রাজনীতি করছে একটি মেয়ে ক্যাম্পে ঢোকে, তাই যদি হয় তাহলে কি গোয়েন্দাও আর লাগেনি সরকার থেকে? অসম্ভব কি? একটা কথা বলি, এদিকে আসুন। তাঁবু থেকে একটু সরে দাঁড়ালো সুরথবাবু। আপনি মোহিতবাবুর ঘর থেকে এলেন তো? সুরথ বলল। হ্যাঁ। এটা কি ভালো? অ্যাম্বুলেন্স দেখছেন? ওটা আনিয়েছে অজয়। অসুখী যদি, তবে এতদিন হসপিটালে গেলেই হতো। ঠিক এখন যখন দণ্ডকারণ্যে যেতে বলেছে সরকার থেকে, তখন অ্যাম্বুলেন্স আনিয়ে হসপিটাল যাওয়া কেন? সত্যি অসুখ তো মোহিতবাবুর। অসুখ মিথ্যা তা তো বলছি না। 2 মাস আগে যা ছিল এখন হয়তো একটু বেড়েছেও। যখন দণ্ডকারণ্যে যাওয়ার কথা ছিল না, তখন তো অ্যাম্বুলেন্সের কথাও মনে হয়নি। দণ্ডকারণ্যে যেতে না হলে এখানেই থাকতো না মোহিত? এটা ফাঁকি দেওয়া হচ্ছে না দণ্ডকারণ্যকে? আর অজয়ও যেন কেমন হয়েছে আজকাল, ভাব দেখাচ্ছে অসুখটা যেন হঠাৎ হয়েছে। অথচ লতা যাওয়ার পর থেকেই তো অসুখ জানাজানি। সে তো 1 মাস হলো। বলুন, এ কি কারো বুঝতে বাকি থাকে দণ্ডকারণ্য এড়িয়ে যাওয়ার জন্যই অ্যাম্বুলেন্স ডাকা? বলতে বলতে সুরথের মুখটা রক্তহীন হয়ে গেল। অজয়ের কাছে যাচ্ছেন? আছে নাকি কোয়ার্টার্সে? তা আছে বোধহয়, বিকেলে যাবে মোহিত। বিমি অজয়ের কোয়ার্টার্সের দিকে হাঁটতে লাগলো। তুমি যাও সোদামণি, আমি একাই যেতে পারবো, এই বলে সে বিদায় দিল তাকে। এতদিনে যেন বোঝা যাচ্ছে মোহিতের অদ্ভুত আয়েশি আভিজাত্যর ভাবটার গোড়ায় কি, কেন তার বই পড়ার বিলাস,
কেন মোহিতবাবু নিশ্চিন্ত হয়ে বসে থাকে আর বউ খেটে মরে? অজয় তার ঘরে বসে খাতা দেখছিল হিসাবের। বিমিকে দেখে একটু দ্বিধা করেই বলল, মাই, আপনি এতদিন পরে কোথা থেকে আবার? ক্যাম্প। কিন্তু এবার সত্যি ভেঙে যাচ্ছে। ক্যাম্পে থাকতে আসিনি আবার। বিমি একটা বিবর্ণ হাসি ফুটিয়ে তুলল। না না, ও কথা নয়। অজয় লজ্জিত হলো। বলুন কি খবর, বসুন। লোকে যাই বলুক, আমি, আপনি, মোহিত, সৌম্য, সুরথ, লতা, একটা বন্ধুত্বই ছিল আমাদের। মোহিতের কাছে এসেছিলাম। মোহিত স্যাড। ও এই শহরেই থাকতে চায়। অ্যাম্বুলেন্স আনানো হয়েছে বোধহয়। তাহলে আপনার সঙ্গে দেখা করার জন্যই 2-1 ঘন্টা পরে যেতে চেয়েছিল। এখনই হয়তো তাহলে যাত্রা করবে। সুরথবাবু? হ্যাঁ, সুরথ মোহিতের এই ব্যাপারটাকে সমর্থন করবে না। মোহিত আগেই যেতে পারত হসপিটালে, যায়নি। আশা ছিল নাকি লতু ফিরবে, আর এখন যখন চলে যেতে হবে এই শহরের থেকে, যেতে চাচ্ছে না। হাসপাতাল হলেও লতুর সান্নিধ্য নাকি, যদিও বা দেখা না হয়। স্যাড। অসুখটা প্রকাশ করলে হয়তো। তা কোনোদিনই করেনি। দুজনে মিলে সেটাকে লুকিয়ে রাখত, মানুষের ছোঁয়ার বাইরে ভেসে যাবার ভয় হয়তো। লতা? লতু? আমি তাকে লতুই বলতাম মোহিতের অনুকরণ করে। হ্যাঁ, লতু। জেদি মেয়ে, জেদি লোকের যা হয়, একচোখা হয় তারা। আজকাল উপন্যাসে অনেক পড়া যাচ্ছে। মোহিতের জন্য যারা টাকা দিত তাদের সকলেই নিছক দয়ালু হতে পারে না। যাকগে, আপনার খবর বলুন। দেবার মতো কিছু নয়। সময় থাকলে আপনার কর্তার সঙ্গেও আলাপ করতাম। তা আর মাত্র 4 দিন, ওদের পৌঁছে দেব। এখন আর এ শহরে নতুন কারোর সঙ্গে আলাপ করতে চাই না। উঠছেন? আমিও উঠি। দেখি মোহিতকে রওনা করে দেই। অ্যাম্বুলেন্সকে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখব? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আর সৌম্য বুঝলেন, সে থাকলে অবশ্যই ওটা আমার কল্পনা। হ্যামলিনের বাঁশিওয়ালার মতো ও এই ক্যাম্প নিয়ে যেদিকে খুশি চলে যেতে পারত। অজয় বলল, ক্যাম্প থেকে বেরোতে হবে এবার। ভদ্রপাড়া থেকে সোজা তারের বেড়ার কাছে গিয়ে বেড়ার ধার ঘেঁষে ঘেঁষে বেরিয়ে যাবে দরজা দিয়ে। একটি মেয়ে বারোয়ারি কলগুলোর একটিতে জল পাম্প করছে। জল না ওঠার ফাঁপা শব্দ যেন শুনতে পেল বিমি। প্রকৃতপক্ষে শুনতে পাওয়ার কথা নয়। পাম্প করতে গিয়ে মেয়েটির কোমর থেকে মাথা অবধি ওঠানামা করছে। ক্ষীণধারায় জল এলো কি এলো না, কা 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 ঝটাপটি করল দুটো কাক। সৌদামণি, অবশ্য লতু, হ্যাঁ লতাই তো, তাকেই ভাবছে সে। এমন মেয়েকে কল্পনা করা যায় যে শরীর আর মনকে পৃথক করে ফেলেছে। শরীরের যাই হোক, মন গৃহমুখী। টাইপিস্ট আঙুল দিয়ে টাইপ করে টাকা কামাই করলে যদি দোষ না হয়, আঙুলও তো দেহই, তাই কি নয়? এই ভাবতে চেষ্টা করল বিমি। তুমি, আমি ভাবি আর কে হয়? পাশের দিকে তাকালো বিমি। মা ঠাকুরুন, কিছু বলতে চাও সৌদামণি? আমরা যাবই না দণ্ডকান্ডে? মন ঠিক হলো তোমাদের? অভিমুন্য। ও, তার কি হলো? তেনি কয় মাসি পলাইছে। এখন এই ছেইলে নিয়ে কি করা? পালিয়েছে? কাল থেকে দেখা নাই। একটু থেমে সৌদামণি বলল, 20 বছর আগে থেকেই মাসি চা বাগানের বাবুর কাছে থাকতো। বউ না, সে বাবু মরেছে আজ 5 বছর। সে বাবু নাকি তেনির গায়ের, অনেককাল গা ছাড়া। তা হোক, পরে নাকি হাসপাতাল ঝাড় দিত চা বাগানে। এই ছেলে যদি চুরি করা না হয়, কি কইছি, পুলিশের ভয় পলাইয়েছে। ছেলে নিয়ে ভিক্ষে করাই মাসির কাজ। এসব কি কথা বলছো কি? মরণচাঁদ জেনেছে? তেনি কয় এ কোনো ভদ্রলোকের ছেলেই হবে। এমন মুখ আর এমন চোখ, তা যদি হয় ভালোই, ওকে বাঁচান লাগে। আর যদি পুলিশ ওর বাপ মাকে খুঁজে বার করে, তবে নিয়ে যাও ছেলে তখন।
তৎক্ষণ পায়ে পায়ে বিমির দরজা পর্যন্ত সৌদামণি এলো। একটা নকল কিছু যেন আবার পেয়েছে মরণচাঁদ। ভাবল বিমি, নকল, কিন্তু স্নেহ দেওয়ার সতর্ক দৃষ্টি দিয়ে রক্ষা করার কিছু এবার কি নিজের মধ্যে কাউকে খুঁজে পাবে? কথাটা বিমলা হঠাৎ শুনে ফেলেছিল। চোখ দুটো দেখো না সোনা আর নীলের তৈরি, কালো নাকি সকলের মতো? তা নয়, মা ঠাকুরন বলি কি অমনি? তা দেখো সেদিন যে বক্তিমা শুনলে চরণী সুন্দির হাটে নেতা মহারাজের, সেই কথা। আমাদের জেতের মধ্যে তো ভালো কিছু আছে, তাকে বাঁচায় বাঁচায় যাতে হবি। তারপর একটু থিতু হতে পারলি যাকে বাঁচায় রাখছি সেই আবার যেতে প্রাণ দিবে। তা ধরো আমার মা ঠাকুরুন তো তেমন কিছু হবের পারে, চোখ দেখেই মনে হয় আমার তোমার ঘরের নয়। মরণচাঁদের মুখে তখন একটা প্রাচীন গাম্ভীর্যই দেখা দিয়েছিল। তার দল তখন চরণী সুন্দির চাকদা সড়কে ঝপাঝপ কোদাল মারছে, রাস্তা হবে। বিনিময়ে এই যাযাবর উদ্বাস্তু দল চাল পাবে, আর সপ্তাহে নগদ ৮ আনা। নকল কিছুর উপর যেন মরণচাঁদের একটা টান আছে। নকল নাকি কথাটা? বিমি চোখ নামালো। সৌদামণি যেন তার চোখ দুটিকে আজ প্রথম দেখল, আর দেখে অবাক হয়ে যাচ্ছে। কারো চোখ কেন কেমন হবে? এমনই ছিল হয়তো কারো তার পূর্বপুরুষদের মধ্যে। সৌদামণি বলল, মাসি কয় ছেইলে কুড়ায় পাওয়া, পেট তোয়ে হয় না। ছেইলে কি গাছের ফল? কুড়ায় নিলে হলো চুরি? বুক কাঁপে। মা ঠাকুরুন ভালোবাসলেও পাপ তো। সোবাস কোথায় গেল? আর তার দাদাও যদি যায়, তার আগে আমার মরণ নাও হবের পারে। গলাটা কাঁপল সৌদামণির। বিমির বুক কেঁপে উঠল, ঠোঁটও যেন নড়ছে। সে অন্যমনস্ক হতে ভাবলে, এও কি মরণচাঁদের সেই কিছু যাকে রক্ষা করলে জাতি রক্ষা পাবে? ওদিকে দেখো, ২০ বছর আগে কুলোত্যাগিনী মাসির খবর রাখত, হয়তো তারই এক পোস্টকার্ড পেয়ে মাসি এখানে জুটেছিল। আচ্ছা সৌদামণি, এখন একটু কাজ করি, পরে এক সময় কেমন। সৌদামণি চলে গেল। তালা খুলে বিমি ঘরে ঢুকল। বেলা পড়ে গেছে, আজ আর কাজ হবে না। ভুবনবাবুর ঘরটাই বরং দেখে আসা যাক, গোছানোর দরকার আছে কি না। অবশ্য সৌদামণিকে সে বসতে বলতে পারত, কিন্তু একটা অব্যক্ত আবেগের চাইতে আর বেশি কি একটা কষ্টই যেন। টেবিলের ধারে গিয়ে দাঁড়ালো বিমি। আয়নাটা শোয়ানো ছিল, তুলে দিল। পিছন ফিরে বিছানাটায় চাদরটা একটু টানটন করে দিল। একটা বেড কভার দরকার। আবার ফিরল, আয়নাটা তুলে নিল সে। চুলের কথা আর বলো না, কারো কারো কত যত্ন করতে হয় দু একটি কয়েল তৈরি করতে। আর কপালের উপরে সিথি যেখানে ভাগ হয়েছে, এখনও সেখানে ২-৩টি কয়েলের মতো ঢেউ দেখা যায়। আয়নাটা নামিয়ে হাতের বালা দুটিকে দেখল। আয়নায় চোখ দুটো খানিকটা ধোঁয়াটে রঙের। ধোঁয়াটে নয়, বোধহয় ফিরোজা নাকি সোনালি। আবার আয়নার দিকে ফিরল সে। চুল সে নিজের হাতেই কেটেছিল, কাটা মুশকিল, একদিনে হয় না। পিঠ থেকে কুড়িয়ে বুকের উপরে এনে সমান করা ডগাগুলো কেটে দিতে পেরে তার সাহস হয়েছিল। লম্বা চুল ছোট করতে করতে ১ সপ্তাহের প্রসাধনে কাঁধের কাছে উঠেছিল চুল, আরও সফিস্টিকেট। আর সাবান দিয়ে দিয়ে ২ বছরের ময়লা যেন সে দূর করেছিল ক্রমাগত ১ সপ্তাহের চেষ্টায়। তারপর একদিন চিরুনি দিয়ে কপালের উপরে কয়েল করে দিল চুল। কত সহজে তা হলো। প্রথম মাসের মাইনে পেয়ে ৪খানা শাড়ি কিনল সে। টেবিলে টুকিটাকি সাজানোর জিনিস দিয়ে সাজালো, আর সেটা আবিষ্কার। মনে হয়েছিল আবর্জনা রাখবার কিছু, কিন্তু কুলি লাগিয়ে একতলার পুরনো ভাড়ারের
ময়লা সাফ করিয়ে সে যখন বলছে ওটাকেও বিদায় করো, কুলিরাই উল্টে পাল্টে দেখে বলেছিল ভালোই আছে, মরচে পড়া বটে, কলাই উঠে গেছে এখানে ওখানে, ময়লা লেগে লেগে এমন হয়েছে হাত দিতে দিতে ঘৃণা করে। কিন্তু কুলিকেই বলেছিল সোডা কিনে নিয়ে আয়, গরম জল দেব, সাফ করে দে। চা বাগানের কুলি, বাথটাব পুরনো, জায়গায় জায়গায় কলাই চটে যাওয়া, তা হলেও সাদা ধপধপে এনামেল করা বাথটাব। একদিন বাসায় ফিরে এক ডেকচি গরম জল করে নিয়েছিল, ঠান্ডায় গরমে মিশিয়ে কোবষ্ণ এক বাথটাব টইটুম্বুর জল। সেই বাথটাবে কাঠের বেড়ার কাঠের পাটাতনের স্নানঘরে অবগাহন করেছিল। গাহন গাহন গাহন, জলকে দেখা, জলকে অনুভব করা, নিজেকে দেখা, নিজেকে অনুভব করা, প্রতীকী স্নান। নীল নীল কুয়াশা, তোমার চোখ দুটি নীল, বলেছিল সৌম্য। সাজানো সাজানো চা গাছ, বেলকুড়ির মতো সাদা সাদা ফুল, নীল কুয়াশা গাছের পাতা থেকে টুপ টুপ করে শিশির হয়ে পড়ছে। যদিও দুপুরের কাছে গেল বেলা। এদিকে কলের লাঙল চলছে, লাল কলের লাঙলের উপরে কালো টুপি পরা ড্রাইভার। বাদামি ঘাসে ঢাকা প্রান্তর উল্টে উল্টে কালো মাটি বেরিয়ে পড়ছে, ধোঁয়া উঠছে যেন উল্টে যাওয়া মাটি থেকে। কাছে গেলে গন্ধও পাওয়া যাবে। বাঁ হাতটাকে সোজা মেলে দিয়ে সামনের দিকে সরিয়ে আনতে থাকলে যে দিকটা অনির্দিষ্টভাবে নির্দিষ্ট করা হয় সেখানেই চাষ হচ্ছে। হাতটাকে পিছন দিকে নিলে যেদিক, সেখানে এক বুক উঁচু ঘাস। বাতাসে হিলহিল করে কাঁপে ঘাসের ডগা। জোর বাতাস হলে জলের মতো তরঙ্গে মাতামাতি করে ঘাসের বুক। সামনে ঘাসে ঢাকা লন, লনের পরেই ছোট্ট হসপিটালের মেটার্নিটি ওয়ার্ডের কাচের জানালা। ডান দিকে প্রান্তর, একটা টিলা, বড় বড় পাথরের মধ্যে দিয়ে গড়ানে সবুজ জমি টিলার দিকে উঠে গেছে। এই টিলার উপরে চার্চ, সাদা রং, কালো ক্রসে ছুঁয়ে ছুঁয়ে আকাশকে পবিত্র করেছে। যাবার পথ ওদিক দিয়ে। হসপিটালের সামনের দিক ঘুরে বাগানের বাবুদের পাড়া, কলঘর সাহেব পাড়া দিয়ে রাস্তা বয়ে টিলায়। চোখ সরিয়ে আনতে আনতে হসপিটালের কাচের জানালা ছুঁয়ে প্রান্তর দিয়ে লঘু পায়ে পায়ে এগিয়ে এসে কৃষ্ণচূড়া গাছটা। থলো থলো লাল ফুল, দুপুরের দমকা বাতাস গাছটার নিচেকার সুরকির পথের লাল ধুলো ওড়ায়। ঘূর্ণিপাক লাগে, বাতাসগুলো মাঝে মাঝে পাতা উড়িয়ে ঘূর্ণিপাক তৈরি করে। সস্বর করে ঝরা পাতা টেনে নিয়ে কোনো দিন ঘাসের জঙ্গলের উপর দিয়ে তরঙ্গ তুলতে তুলতে চলে যায়। অন্য কখনো হসপিটালের কাচের জানালা পর্যন্ত ছুটে গিয়ে ঝনঝন করে শব্দ তুলে থেমে দাঁড়ায়। দুপুর হলো, রবিবারের দুপুর। চার্চ থেকে ফিরে এসেছে। না, কেউ তাকে চার্চে যেতে বলেনি। সেই অনেক দিন আগেকার কনভেন্টের অভ্যাস। যখন সে আর তার সময় খণ্ড খণ্ড হয়ে যায়নি সেই কনভেন্ট স্কুল। স্নান করেছে শীতের শেষের টান বাতাসে। শুকিয়ে গেছে চুল ইতিমধ্যে, শাড়িটা উঠছে বাতাসে। দোয়েল ছিল বোধহয় সেটা। বাড়ির সামনে কাপড় মেলার দড়ির খোঁটার উপরে বসে শীষ দিয়ে দিয়ে লেজ নাচাতো। কাঠের রেলিং, কাঠের তৈরি বাড়ি, পথ থেকে উঠে আসা কাঠের সিঁড়ি। পথ ঠিক নয়, লনই বরং। অবশ্য ঘাসগুলো সমান করে কাটা নয়, পাটাতনের কাঠ জায়গায় জায়গায় ফাঁক হয়ে গেছে। কিন্তু তখন বোধহয় পাটাতনও রং করা ছিল। দেওয়াল বোধহয় সাদা কিংবা নীলাভ ছিল।
আর রেলিং বোধহয় বার্নিশ করা, পুরনো ব্যবহার করা আসবাবের মতো বার্নিশ চটা রং এখন। তা হোক, তা হলেও খটখটে, সাবান সোডা দিয়ে ধোয়া সম্ভব নয়, কিন্তু এই 3 মাসে 4-5 বার ঝাড়পোছ করা হয়েছে, খটখটে পরিষ্কার। এই ধোয়া শাড়িটার মতোই মাড়ে খসখস করছে পরিচ্ছন্নতার স্বাদ। মাঝে মাঝে চার্চ, তার অন্যদিক আছে। পোশাক বিধবার নয়, অথচ কপাল সাদা, হাত খালি। এ অবস্থায় হিন্দু আইবুড়ো মেয়ে ভাবলে মহিলাদের কৌতূহল তার বাংলোতে ঢুকত। অস্বাচ্ছন্দ্য এই, পুরুষরা তাকে স্বাধীনা ভাবে। কৃষ্ণচূড়া গাছের কয়েকটা পাতাকে গাছের মাথার উপরে পাক খাওয়াচ্ছে বাতাস। অনেকটা দূরে তুলে নিয়েছিল, এখন আবার পাক খেয়ে নামছে। রান্নার তাগাদা নেই, ছোট হাঁড়িটাতে মুগের ডাল ফুটছে। নিরামিষ ব্যবস্থা আজ করেছে সে। কে? আরে তুমি? আজ এসেছি। কোথায় গিয়েছিলে সৌম্য? ক্যাম্পে। তোমার দোকান চলল না? তুলে দিয়েছি। বেশ করেছ। এখানে থাকো না তাহলে? না, প্রায় 3 মাস। আমার চাকরি 6 মাসে পড়ল এবার। কি দেখছো, 6 মাসে কতটা বদলেছি? না, তোমার চুলের কয়েল। আচ্ছা, সে এমন কিছু নয়। তোমার দাড়িগুলো এবার ভালো হয়েছে কিন্তু। কামালেই তোমাকে বুড়ো বুড়ো মনে হয়। আরে বসবে, এসো। গত মাসে নিলাম হয়েছে ম্যানেজারের বাংলোয়। অনেকেই অনেক কিছু এনেছে, আমি 2খানা বেতের চেয়ার কিনেছি। কুশনগুলো দেখো। ভালোই আছো তাহলে? আহ সৌম্য, আমি তোমার কাছে, অজয়ের কাছে কৃতজ্ঞ। এখন বাইরে দাঁড়িয়ে কি করছিলে? রান্না। রান্না? হাসল সৌম্য। কৃষ্ণচূড়া দিয়ে নাকি? রোদ এসে গায়ে পড়ল, সরে বসো। মুগের ডাল চড়েছে, গন্ধ পাচ্ছ? রোদটা ভালোই লাগে, ডালটার গন্ধও মিষ্টি। রান্না হোক, খেতে দেব। আচ্ছা সৌম্য, পরিষ্কার লাগছে না চারিদিক? ঝরঝরে, ফিটফাট। আর আমাকে? তা সে যাই হোক, তুমি আবার আজই ফিরবে নাকি? তা বটে। বিমি ফিরে এসে বলল, দুজনের চালই ভিজিয়ে দিলাম। আর কে? আমি? স্নান না করে? জলও আছে। সে হবে, তোমাকে ভালো দেখেই খুশি। লোকে তোমাকে চিনেও ফেলেছে। ওলেফার মেম সাহেবের কোয়ার্টার্স দেখিয়ে দিল। ওলেফার? ওয়েলফেয়ার, তা কেউ কেউ মেম সাহেব বলে বোধহয় চুল দেখে। চোখও। সৌম্য। ভুবনবাবুর বাড়ির উঠোনে নামল বিমি। মাথার উপর দিয়ে অনেক উঁচুতে স্লথ গতিতে বিকেলের মেঘ চলে যাচ্ছে। একটা গতি যেন তাদের দেখা যাচ্ছে আজ। আচ্ছা সৌম্য, চা বাগানের কাজে রিটায়ার করে মানুষ? তা করে, অবশ্য তার এখনো অনেক দেরি। 55তে যদি আবার নড়তে হয়, এখনো 25 বছর চাকরি থাকবে। তা থাকবে, বিদায় নেবার আগেই কিছু টাকা জমবে বোধহয় আমার। বাসা বদলের মতো তাই নিয়ে কোনো শহর টহরে একটা ছোট বাড়ি তুলে থাকা যাবে। তুমি অনেক দূর ভবিষ্যৎ ভাবো, সৌম্য বলল। আহ সৌম্য! আড়মোড়া ভাঙল, মাথার উপরে হাত তুলে বিমি উঠে দাঁড়ালো। জল ফুটে গেছে। চা আনি? এখন বিকেল হচ্ছে। আর আচ্ছা সৌম্য, সুরথ এখনো আছে ক্যাম্পে? কোথায় আর যাবে? তা বটে, ছেলেকে তো সে আর ফিরিয়ে নিতে পারবে না। মুশকিল। আমার মনে হয় সৌম্য, আমি এদিকেই আসছিলাম। বজ্রযোগিনী থেকে বেরিয়েই পড়েছিলাম এই ঘরখানির জন্যই। এই সোয়েথওয়েট চা বাগানেরই অন্য বাড়িগুলোর তুলনায় কিছুই নয় এটা, কিন্তু তাতে আমার কি এসে যায়?
আরামদায়ক। দেখো এর পরিচ্ছন্ন নিঃসঙ্গতা। মানুষ কি জানে সে কোথায় গিয়ে থামবে? কিন্তু তার থেমে দাঁড়ানোর জায়গা তো আছেই। এই আমার সেই বিশ্রামের বিন্দু, এই কামনাই এতদিন করে এসেছি, তা কি জানতাম? তোমার উদ্বাস্তু মন এখানে পুনর্বাসন পেল, তা বলতে পারো। বসো, আলো জেলে আনি। কি এমন তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দেবে? নাইবা গেলে আজ ক্যাম্পে? থাকবো কোথায়? এই বাসায়? আলো জ্বালার আগেই বিদায় নিল সৌম্য। সন্ধ্যা তখন ফেরা পাখির ডাকে এগিয়ে আসছে। প্রান্তরে আলো আছে, বাড়িটার বারান্দায় অস্পষ্টতা। সৌম্য চলে যাচ্ছে, আলো পড়ছে তার গায়ে। অন্ধকার হয়ে আসা বারান্দায় দাঁড়িয়ে আছে বিমি, দু হাতে দু হাত জড়ানো, আড়াআড়ি রাখা বুকের উপরে। চারিদিকে থমথমে প্রকৃতির উপরে সন্ধ্যা নেমে আসছে। বাঁ দিকের ঘাসগুলো নড়ছে। অস্পষ্ট খ্যাঁক খ্যাঁক করল কেউ, শিয়াল বোধহয় খরগোশের খোঁজে। ডান দিকে গির্জাটা অস্পষ্ট হয়ে আসছে। আলোটা বারান্দায় টেবিলের উপরে এনেছিল, কারণ সেখানে চা এসেছিল। আলোটা জ্বালল সে। নিঃসঙ্গ বাড়ির নীরব পরিবেশ। তৃপ্তি, তৃপ্তি। কি একটা জন্তু ভয় পেল, অন্য কোনো জন্তু শিকার ধরেছে। চাপা গড়গড় শব্দ। নিঃসঙ্গ সন্ধ্যা যেন এই অরণ্যেরই কোনো মার্জারি। অনেক আকাঙ্ক্ষায় ক্লান্তির অনেক পথ চলার মার্জার দুর্গত। নিঃসঙ্গ মার্জারি মৃদু মৃদু গর্জন করে অগ্রসর হচ্ছে বনপথে। কিছু ক্লান্ত অভিজ্ঞতায় পরিতৃপ্তির আলস্যে লাঙল দিয়ে নিজের পেটে আঘাত করছে নিঃসঙ্গ অন্ধকার। কিন্তু এই নিঃসঙ্গ অরণ্যের সে ঈশ্বরী। কান্নার সময় যেমন হয়, ঠোঁট দুটি যেন তেমনি হলো এক মুহূর্তের জন্য বিমির। কিছু একটা করা দরকার। অস্পষ্টভাবে তার মনে হলো দু হাতে তুলে তুলে পাথরের উপরে পাথর সাজানো, ইটের উপর ইট। প্রাকার কিংবা প্রাচীর, বই পড়বে আজ রাত্রিতে। এখন থেকে অবসর সময়ে সে বইই পড়বে। হাতের বালাটার উপরে নজর পড়ল। এখন বিকেল পার হচ্ছে, উনুন ধরানো, লণ্ঠন পরিষ্কার করা, এসব কাজগুলো তাড়াতাড়ি শেষ করে সে কাপড় পাল্টাবে আজ, ভুবনবাবুর ফিরবার আগেই। আর ক্ষতি কি যদি চুলও আঁচড়ায়? চুলগুলি এখন পিঠের উপরে নেমে আসছে, খোঁপাতে জড়ানো যায়। একটা বাঁধ দেওয়া দরকার কোথাও। মালতী এলো। আরে এসো এসো, এত ভালোবেসে ডাকো বৌদি। আসোই না আজকাল দুপুরে, কি করে বেড়াও? আজকাল আমিও তাই ভাবছি। এর চাইতে আমাদের নারীমঙ্গল সমিতি ছিল ভালো। চলো আবার তাই করি। কাজ কাজ কাজ, কিছু ভাবব না, বলল বিমি। মন্দ নয়, তা যদি পারা যায়। এমন ক্লান্তি এই বর্তমানের হবে, ভবিষ্যতের কথা মনে আসবে না, আর অতীতেরও, বলল বিমি। ভেবে কিছু কুল করা যায় না বৌদি। ওদের 80% জন সই করেছে দরখাস্তে যাব না বলে। কি হবে? দুঃখ হলো বিমলার এই ভ্রান্ত মেয়েটির জন্য। বলল সে, কেন আর ভাবি বলো? না ভেবে পাগল হয়ে যেতে হবে। মজার কথা শোনো, বলল মালতী। অজয়ের সঙ্গে আজ দেখা হয়েছে। সাইকেলে আসছিল শহর থেকে। আমাকে দেখেই সাইকেল থেকে নামলো। বলল, মালতী না তোমার নাম? তা তুমি আমার উপরে রাগ করেছ ক্যাম্পের ভিতর ঢুকে হট্টগোল করতে দেইনি বলে। আমি নিজে কিছুই বুঝি না। এরা দেশ ছেড়ে এসেছিল কেন? ধর্মের জন্য? এরা যদি মুসলমান হতো, ধর্মান্তরই
দেশ না ছেড়ে ধর্ম? এখানে এসে ধর্মে হিন্দু থাকলেও আর কি কি রাখতে পেরেছে? আর দণ্ডকমনে গেলে তো বাঙালিয়ানাও গেল। এখন বলো দেখি, বাঙালিয়ানা বড় কিংবা ধর্ম? কিংবা এই দুয়ের চাইতেও আর কিছু বড় আছে? কি জানি। অজয় বলল এসব। হ্যাঁ, পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুলো খেতে খেতে প্রশ্নটা কঠিন, কিন্তু অজয় আমাকে কোণঠাসাও করেছিল একটা প্রস্তাব দিয়ে। কি প্রস্তাব? বিয়ের নয় তো? তুমি রসিকতা করো দেখছি, হাসল মালতী। তা নয়, বলল তোমাদের দলের কর্তারাও যেন কী রকম। এই তো হলুদমোহন ক্যাম্পে প্রায় 15টি পরিবার আছে, তারা বলছে কেটে ফেললেও যাবে না বাংলার বাইরে। তোমরা সকলে মিলে এই 15টির ব্যবস্থা করে দাও না, এই শহরেই তা পারা যায়। তোমার মতো কাজের লোক লাগলে অসম্ভব সাধন করতে পারে। কিছুই পারি না বৌদি। এমন হতাশ হলে কেন? খানিকটা নীরবতা। লতা বৌদির কথা আজ শুনলাম। মালতী আবার বলল, কে লতা? এই বলে মিমি ভাবল সেও যে ক্যাম্পে ছিল এ কথা প্রকাশ পেলে ক্ষতি কি? আলাপে সুবিধাই হয় অন্তত। আর গোপন করে রাখার সতর্কতা থেকে দূরে সরে এসে সহজও হওয়া। কিন্তু তাতে কি অতীত বর্তমান এক হয়ে যাবে না? প্রতিরোধটাই ধসে পড়বে। মোহিতবাবু নামে এক ভদ্রলোকের স্ত্রী ক্যাম্পে থাকত, পালিয়ে গেছে সে। বলো, এই যদি গেল, হিন্দুয়ানি বাঙালিয়ানা কোনটির মূল্য থাকলো? মিমি ভাবল লতার কথা হয়তো ঠিক বুঝতে পারেনি মালতী, কিন্তু লতার মতো ঘটনা অন্য অনেক ঘটে থাকবে। সেরকম অন্য অনেক লতার কথা মনে করলে তোলা যায় বটে ও প্রশ্নটা। কিন্তু কিছু কি অবশিষ্ট থাকে? বলবে তবু মানুষ থাকে। কিন্তু তার চাইতে অস্পষ্ট আর কি? কি কি করার স্বাধীনতা আছে মানুষের? কোন পথে চললে সে মানুষ হয়ে ওঠে, আর কোথায় পৌঁছালে সে ভ্রষ্ট? উঠছ কেন মালতী? বসো, চা করি। উঠে গেলেই তো নানা রাজ্যের কথা ভাবতে শুরু করবে। তা হয়, কিন্তু বৌদি, এখন একবার আমাকে যেতেই হবে। না না, বসো, চা করি। না বৌদি, কয়েকজন লোক আসবে। মালতী চলে গেল। আর এটাও তো একঘেয়েই। এই মালতী আর সৌদামণির আশা, এত আগ্রহ কেন দেখালো সে? যাবেই যখন, কেন ধরে রাখতে হবে? অনুরোধের তো একটা সীমা আছে। উঠে দাঁড়ালো বিমি, উনুনে আঁচ দিল, ঘরগুলো ঝাঁট দিল। গা ধোয়ার ভঙ্গিতে গামছাটা কাঁধে ফেলে কি ভেবে নিল। খোপা বাঁধল আলগা করে, হাত পা ধুলো, কাপড় পাল্টালো। বারান্দায় গিয়ে দাঁড়াবে ভাবল। ছি, আবার আরেক দিকে বাড়াবাড়ি করতে যাচ্ছে। কি ভাববে ভুবনবাবু? নাই বা ভাবল, ভয় কেন? একা থাকা কি সত্যি ভয়ের ব্যাপার হতে পারে? এ কি দণ্ডকারণ্যে যাত্রা করা? আর এখন চুল পেকে উঠছে, কানের দুপাশেই 2-3টে করে স্পষ্ট হয়ে আছে। হয়তো নীরব রোদনের মতো বলা যায়, অকালে। তা হলেও বয়সও অভিজ্ঞতায় ক্লান্ত হতে পারে। এ বয়সে আর কোথায় যাবে সে? সৌম্যর বয়সই বা কত হলো এখন? কিংবা ভুবনবাবুর? এ বাড়ির বয়সও প্রায় 3 বছর হয়ে গেল। সেই বন্যা হয়েছিল 56র মাঝামাঝি। কি মেঘ হয়েছিল আকাশে, কি কালো মেঘ! কিন্তু বন্যা যখন শুরু হলো, আকাশ তখন সাদা ধপধপ করছে। আকাশ সব জায়গাতে কখনো কখনো ধপধপে সাদা হয়। সেই সাদা আকাশে বন্যার জলের মতো পাটকিলে মেঘও ছুটোছুটি করে। আর সাদা মেঘই নয় শুধু, এখানেও নীল কুয়াশা দেখা যায়। রোজ নয় সোয়েথওয়েট বাগানের মতো, কিন্তু বন্যার বছরে শীতও যেন এদিকে বেশি পড়েছিল। অন্যান্য বারের চাইতে আর 2-1 দিন বড় রাস্তার উপরে গিয়ে দাঁড়ালে মনে হতো রাস্তাটা হঠাৎ ভেঙে গেছে নীল নীল বন্যার ভাঙনে।
কুয়াশার কথা মনে হতে পারে। তার আগে মনে হতো রাস্তাটার ওই প্রান্তে গেলে হঠাৎ পা পিছলে যেতে পারে, তারপর তলিয়ে যেতে হবে কত দূর কোথায় কে জানে। এ কি সৌম্য, কখন এলে? বলল বিমি। সকালে। ভালো খবর সব। তারপর? কেমন সুন্দর কুয়াশা না? দরকারের কথা আছে। বিমি ভাবল, যদি টাকা চায় সৌম্য, তা অবশ্যই দিতে পারি। সৌম্যর থেকেই তো, তার উদ্যোগেই এই টাকা। এই চা বাগানের অন্য অনেকে তার চাইতে অনেক বেশি মাইনে পায়, কিন্তু সে যা পায় তাই তার কাছে যথেষ্ট। আর সৌম্যকে অদেও কি আছে? হবে, স্নানাহারের ব্যবস্থা করি। বিকেলের আগে তো গাড়ি নেই। করো। টেবিলের এপারে সে, ওপারে সৌম্য। খেতে খেতেই কথা হলো। কিছু করার কথা ভাবছো? এর মানে অবশ্য এই নয় তোমার জন্য আমি খুব ভাবছি, এখানে দাঁড়িয়ে ভাবছি। এত স্বস্তি পাচ্ছি, তুমি কেন পাবে না? কিছু ভাবছি না। কিছু না করা মন্দ নয়। দোকানটাকে বিদায় করে দিয়ে বেশ হালকা লাগছে। মিটমিট করে হাসছো তুমি। কিছু একটা নিশ্চয়ই করো। করি, রাজনীতি। সে কি? কুয়াশা নয়, নীল আলো। স্বপ্নে তোমার নিরাবরণ দেহের চারিদিকে যে আলো জড়িয়ে যেতে পারে, তোমার হৃৎপিণ্ডটায় যে আলো সঞ্চারিত হতে পারে, কি শক্তি, কি জ্যোতি! আজও এত সকালেই? তুমি বা কী করে টের পেলে আমি আসব? এখন তোমার তো ডিউটিতে থাকবারই কথা। হসপিটালের জানালা থেকে মনে হলো তোমাকে দেখলাম। চা হয়েছে খাওয়া? বসো, খাবার বানাই। ডিউটি নেই? ছুটি নিয়ে এসেছি এবেলার। রোজই যদি আসি, রোজই ছুটি নেবে নাকি? না, আজ তুমি আসবে, তা কাল সন্ধ্যাতেই তুমি চলে যেতেই মনে হয়েছিল। তুমি এত ভাবো? সত্যের এত কাছে তোমার ভাবনা, এতে শুধু অবাকই হইনি, অবাক হলাম ভেবে কি করে লুকিয়ে রাখো। তাহলে তুমি রাজি আছো? নিশ্চয়ই। আমার মনে হয়েছে সেটাই একটা করার মতো কিছু, যা তুমি বলছো। তাহলে বলি, কলঘরের বড়ুয়া সাহেব আমাদের লোক, গুদামের শ্রীমন্ত বাবুও। এদিকে তুমি 3 মাসে পাল্টা ইউনিয়ন খাড়া করতে হবে। হবে, হয়ে যাবে। খুব সহজ কিন্তু নয়। কাজে যাবার পোশাক। বোনেট খুলে এসে স্টোভ জ্বালালো বিমি। সেদিন বড়ুয়ার শ্রীমন্তও এসেছিল। বনিদি ইউনিয়ন এবার ভেঙে পড়বে। সে ইউনিয়নের শ্রমিকেরা যে এতদিন নিজেদের প্রাপ্য পায়নি তা বুঝবে, কিন্তু শ্রমিকের মধ্যে বিরোধ। তা একটু হবে। বনেদি ইউনিয়ন তো কাউকে কাউকে এখনো মোহমুগ্ধ করে রেখেছে। অনেক আলাপ, অনেক পরামর্শ। রাত 10টায় শ্রীমন্ত আর বড়ুয়া গেল। এখন? বলল সৌম্য। রান্না করি। তারপর এখানেই থাকবে? আহার শেষে শোবার ঘরে টেবিল ল্যাম্পের আলোয় আবার আলোচনা। রাত 1টা হলো। তোমার হাই উঠছে। পাশের ঘরে বিছানা করে রেখেছি। বড্ড ঘুম পাচ্ছে, সৌম্য বলল। যাও ঘুমোও গে। মশারিটা হসপিটাল থেকে চেয়ে এনেছি, একটু নিচু, তা 1 রাত কষ্ট করে চলে যাবে। শুধু বাঁচা নয়, প্রাণ বিকিরণ করার মতো তারুণ্য ফিরে পাওয়া যেন মনের। যেন বলা যাবে, এত বেদনা, এত কষ্ট, সার্থকতার এই পথে এসে দাঁড়িয়ে সবই তপস্যার মতো মূল্যবান হয়ে উঠবে। কত আশা মানুষের জন্য, কত আশা এই পৃথিবীর। এই পৃথিবী যেন আবার নতুন প্রাণ সৃষ্টি করতে পারে। এতদিন শুধু কিছু সময় নষ্ট হয়েছে বই তো নয়, তাকেই বা ব্যর্থ বলা হবে কেন? অভিজ্ঞতারই বা কি কম মূল্য? কিন্তু যত না আলো ততখানিই ছায়া, যতটুকু আকর্ষণ ততটুকুই নিস্পৃহতা। এক ধূসর দিগন্তের দিকে বিস্তৃত বালুরাশিতে
ক্লান্ত পা দুখানাকে টেনে টেনে চলা, ঢোক গিলল বিমি। ওপারে হলুদমোহন ক্যাম্প, এপারে উদ্বাস্তুদের পল্লী। ভুবনবাবু আসবে এখনই, আর সে তো বারান্দাতেই দাঁড়িয়ে আছে।